আপনারা শুনছেন পপিস এফএম স্টোরিতে এ কেমন স্বামী প্রথম পর্ব। আজ রুচিকার বিবাহ। বাড়ি জুড়ে আলো ঝলমল করছে, বাইরে বাজছে সানাইয়ের আওয়াজ। ঘড়ির কাঁটায় ঠিক যখন সন্ধে 6টা, গেটের সামনে বরের গাড়ি এসে উপস্থিত। পিছনে বরযাত্রীও এসেছে, তারই সাথে বাড়ি ভর্তি লোকজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবী, কতই না লোক। এদের মধ্যে একজন হলো রাজস্বী, রুচিকার সবচেয়ে প্রিয় বান্ধবী। রুচিকার বিয়ে ঠিক হয়েছে কলকাতা শহরে, তবে রুচিকা কিন্তু কলকাতা শহর থেকে অনেক দূরে বসবাসকারী একটি গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বিয়ে সেকেন্ড ইয়ার পড়তে না পড়তেই সুপাত্র পাওয়ায় তাকে পাত্রস্থ করা হয়েছে, আর তার এই সম্বন্ধ ঠিক করে দিয়েছে তার দূরবর্তী শহরে থাকা কোন পিসি। তবে আজকে আমাদের গল্পের নায়িকা হলো রাজস্বী। বাড়িতে বাবা মা যাকে ভালোবেসে রাজু বলে ডাকে। রাজস্বীর বাড়ি রুচিকাদের বাড়ি থেকে গুনে 5টা বাড়ির পর। তাই যখনই বরের গাড়ি এসেছে, রাজস্বী দৌড়ে এসে রুচিকার বাকি ভাই বোন ও বন্ধু বান্ধবীদের সাথে অমনি গেটটা ধরেছে। কোনো মতেই তারা টাকা না পেলে নাকি গেটটা ছাড়বেই না। রুচিকার হবু বর ছিলেন চাকরিজীবী, তাই খুব বেশি কথা না ঘেনিয়ে অল্পতেই রাজি হয়ে গেলেন। আর তার বন্ধু সুজয়কে ডেকে তার রাখা টাকাটা চেলেন। রুচিকার হবু বর অর্থাৎ দীপক। দীপক ও সুজয় খুব কাছের বন্ধু, দুজনার কলেজ থেকে পরিচয়। পেশায় দীপক চাকুরিজীবী ও সুজয় ব্যবসায়ী হলেও বন্ধুত্বে কোনো পার্থক্য পড়েনি। সুজয়ের অনেক বড় কাপড়ের ব্যবসা, কলকাতা বাজারে 3টে বড় দোকান তার 3 জায়গায় আছে। দোকানের কর্মচারীরাই সবটা সামলে নেয়। প্রত্যেকটা কর্মচারীকেই ভালো বেতন দিয়ে রেখেছেন সুজয়। আর ব্যবহারেও সুজয় যেন একদম নম্র ও ভদ্র। এখনকার সময় এরকম ছেলে খুব একটা আশা করা যায় না। সুজয় টাকাটা দীপককে দিতেই দীপক রাজস্বীর হাতে তুলে দেয়। রাজস্বী আনন্দে লাফালাফি করতে থাকে ও টাকাটা সবার মধ্যে ভাগ করে নেয়। ঠিক এই সময় সুজয় রাজস্বীকে লক্ষ্য করে। রাজস্বীর শ্যামবর্ণ গায়ের রং, মোটা মোটা গালে গাল ভর্তি হাসি, কাজল পরা টানা টানা 2টি চোখ থেকে সুজয় যেন নজর ফেরাতে পারল না। শহরের ফ্যাশন দেওয়া সুন্দরী মেয়েদের দিকেও হয়তো এমন মুগ্ধতায় সুজয় কখনো তাকায়নি, যে মুগ্ধতায় রাজস্বীর হালকা একটু সাজ সুজয়ের এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। রোগা পাতলা চেহারা, পরনে গোলাপি রঙের একটা সিপনের শাড়ি, সত্যি রাজস্বীকে যেন অসম্ভব সুন্দরী লাগছে। আর এসবের মধ্যে রাজস্বীর চোখও একবার সুজয়ের দিকে পড়ে, কয়েক সেকেন্ডের জন্য। সুজয়ের গায়ের রং ফর্সা, পরনে একটা সাদা শার্ট, হাতে একটা বেশ দামি ঘড়ি, আর মুখে একটা মিষ্টি হাসি। এ যেন কোনো নায়কের থেকে কম নয়। এর বেশি খুব একটা লক্ষ্য করতে পারেননি রাজস্বী। তারই মধ্যে সবাই ভিতরে প্রবেশ করে। একটু পরেই বিয়ে শুরু হয়, কিন্তু রাজস্বী গেটের দিকে তাকিয়ে কার একটা যেন অপেক্ষা করতে থাকে। আর অমনি পিছন দিয়ে কে যেন তার ফুলে বাঁধা চুলের খোপাটা খুলে দেয়। রাজস্বী ভয়ে বলে ওঠে, কে? একটা শান্তির দীর্ঘশ্বাস ফেলে বলে, ওহ, তুই? এখন আসার সময় হলো তোর? আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি। রাজস্বী যার সাথে কথা বলছিল সে হলো প্রীতম। প্রীতম ও রাজস্বী একই স্কুলে ও কলেজে পড়াশোনা করেছে, তাই ছোটবেলা থেকেই ওরা একে অপরকে চিনত। বড় হওয়ার পর ওরা বন্ধু হয়, আর তারপর ওদের প্রেম হয়। তবে ওরা একই ক্লাসে পড়তো না, 2 বছরের সিনিয়র প্রীতম রাজস্বীর থেকে। ওদের দুজনের প্রেমের চর্চা সারা বন্ধু মহলে বিখ্যাত। এত বছরের সম্পর্কে একে অপরের প্রতি ভালোবাসা ও টান একই রকম। এটা আজকালকার জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যে খুব একটা দেখা যায় না। রাজস্বীর কথার উত্তরে প্রীতম বলল, আমি তো অনেকক্ষণ এসেছি, এখন এলে তো তুই দেখতেই পারতিস, তাকিয়েছিলিস তো দেখলাম গেটের দিকে। রাজস্বী একটু অভিমান আর অভিনয় করে বলল, তুই থাম তো, সব সময় মিথ্যা কথা তোর, আমি চললাম। এই বলেই রাজস্বী যেতে লাগলো। তখনই পিছন দিয়ে প্রীতম হাতটা টেনে ধরল। আরে দাঁড়া না,
ঠিক আছে, সত্যি করে বলছি, আমি একটু আগে এসেছি, তাও তোর সামনে দিয়েই, যখন বরযাত্রীর সবাই ঢুকলো তখন। বুঝলি আমার পাগলি? রাজস্মী একটু আদুরে গত গত স্বরে বলল, আর আমার চুলটা খুললি কেন? এত সুন্দর করে বেঁধে এলাম, ফুলটাও নষ্ট করে দিলি তুই, সত্য। প্রীতম একটু অধিকার দেখিয়েই জোর গলায় বলল, বেশ করেছি। তুই জানিস না, তোর মাথার এই খোলা চুলই আমার ভীষণ প্রিয়। এই চুলেই আমি মুগ্ধ হয়েছি। এই কথাটা সত্যি হলেও একটু ইয়ার্কির ছলে পড়ে মুখ চেপে হেসে বলল, তাছাড়া তোকে দেখতে তো অত সুন্দর নয়। কথাটা শুনেই রাজস্মী যেন রেগে জ্বলে উঠল, আর ওখান থেকে পিছন ঘুরে চলে গেল। পিছন দিয়ে প্রীতম ডাকতে লাগলো, এই রাজু, রাজু শোন, আমি তো ইয়ার্কি করছিলাম রে। আমার কাছে তো তুই সবচেয়ে সুন্দরী, পাগলি মেয়ে একটা। ওদিকে বিয়ে শুরু হয়ে গেছে। সুজয় বন্ধুর পাশেই দাঁড়িয়ে আছে, কিন্তু চোখ দুটো যেন তার ওই মেয়েটিকেই খুঁজছে। এরই মধ্যে সামনে রাজস্মী এসে উপস্থিত, বাকি বন্ধু বান্ধবীদের সাথে ফটো তুলতে লাগলো। সুজয় হঠাৎ নিজের ফোনটা হাতে নিয়ে ফোন ক্যামেরাটা অন করে, রাজস্মীর দিকে ফোনটাকে ঘুরিয়ে একটা ফটো তুলতে লাগলো। রাজস্মী যেন ব্যাপারটা বুঝে উঠতে পারল, আর তৎক্ষণাৎ ওখান থেকে সরে গেল। ব্যাপারটা সুজয় নিজেও বুঝতে পারল, আর একটু যেন লজ্জিত হলো মনে মনে। লজ্জায় মাথা নিচু করে সরে গেল ওখান থেকে। এরকম ব্যবহারটা সুজয় নিজে করেছে এটা ভাবতে ভাবতে অবাক হয়ে গেল। কারণ অনুমতি ছাড়া লুকিয়ে ফটো তোলা, ইস, লাজারি মেয়েটা কত খারাপটাই না ভাবছে তাকে নিয়ে। এরকম কোনো লোফার ছেলেরাই করতে পারে, ইস। এরপর বিয়ের সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেল। পরের দিন সকালে বউ নিয়ে যাবার সময় রাজস্মীর চোখ ডলতে ডলতে রুচিকাকে বিদায় জানাতে এলো। বিদায় বেলায় সুজয় একবার রাজস্মীর সাথে দেখা করে ক্ষমা চাইতে চাইল, কিন্তু সেই সুযোগটা আর হয়ে উঠল না। ওরা বউ নিয়ে চলে গেল। রাস্তায় যেতে যেতে সুজয় এক মনে রাজস্মীর কথা ভাবতে লাগলো। সুজয় এসেছিল এক মনে, কিন্তু যাওয়ার সময় মনটা যেন এখানে এই গ্রামে ফেলে রেখে গেল। আবার কবে দেখা হবে কে জানে। ঘন্টা 5 পর কনে বউ আর বর বাড়ি পৌঁছালো। আদর যত্নে সবাই মিলে নতুন বউ বরকে ঘরে তুলে নিল বরণ করে। তবে দীপক আর সুজয়কে বাড়ি যেতে দিল না। আগে থেকেই বলে রেখেছে বিয়ের কদিন দীপকদের বাড়িতেই থাকতে হবে সুজয়কে। ওদিকে রাজস্মী ও প্রীতম একসাথে কলেজে গেছে। তবে আজ প্রীতম শুধু রাজকে ছাড়তে গেছে, ওখান থেকে কলকাতায় বেরোবে। আগামী দিন একটা চাকরির ইন্টারভিউ আছে, তাই আজ রাতটা একটা দাদার বাড়িতে গিয়েই কাটাবে। এভাবে একটা দিন বেরিয়ে গেল। পরের দিন রুচিকার বৌভাত। বিকেল বিকেল সবাই বেরোবে কন্যাযাত্রী হিসাবে। বেশ খানিকটা পথ, যেতেও সময় লাগবে। তবে রাজস্মীর কোনো যাওয়ার ইচ্ছা নেই। প্রীতমের একটা চাকরির জন্য রাজস্মীও যে বড় চিন্তিত। তাছাড়া এতটা রাস্তা কার সাথেই বা বকবক করবে। তবে ওদিকে সুজয় যে আবার বৌভাতে তার দেখা ওই মেয়েটি আসবে, আজ আর একবার দেখা হবে, এই আশা নিয়ে বসে আছে। দিন গড়িয়ে রাত এলো। বাইরে কন্যাযাত্রী এসে উপস্থিত। সুজয় বারবার এদিক ওদিক করে রাজস্মীকেই খুঁজতে লাগলো। রাজস্মী কি বিয়ে বাড়িতে আসবে, নাকি সুজয়ের অপেক্ষাটাই বৃথা হবে? আর যদিও আসে, তাহলে কি হবে রাজস্মী আর সুজয়ের মধ্যে? তাছাড়া প্রীতম কি চাকরিটা পাবে? জানতে হলে পরবর্তী পাঠটি অবশ্যই শুনুন। প্রতিটি কাহিনীর পর্বের শেষে আপনাদের জন্য থাকবে একটা সহজ প্রশ্ন, আর প্রথম সঠিক 10 জন উত্তরদাতাকারীর নাম নেওয়া হবে পরবর্তী কাহিনীর পর্বে।